আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বিশ্ব রাজনীতিতে শক্তির দম্ভ নতুন কিছু নয়, কিন্তু ইতিহাস বারবার দেখিয়েছে যখন শক্তি অহমিকায় রূপ নেয় তখন সেটি নিজের পতনের বীজ বপন করে। সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় মার্কিন সামরিক হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার দাবি আন্তর্জাতিক অঙ্গনে আবারও প্রশ্ন তুলেছে, যুক্তরাষ্ট্র কি পুরনো রেজিম চেঞ্জ নীতির পথে ফিরছে কিনা। এবং এর চেয়েও উদ্বেগজনক প্রশ্ন হলো, ওয়াশিংটন কি একই ছক ইরানের উপর প্রয়োগ করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের যুদ্ধোন্মাদ অবস্থান এবং মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এই আশঙ্কাকে আরও ঘনীভূত করেছে। অথচ একটি মৌলিক সত্য বারবার উপেক্ষিত হচ্ছে, ইরান ভেনেজুয়েলা নয়। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রীয় কাঠামো ও সমাজের দিক থেকে এই দুই দেশের বাস্তবতা একে অপরের সম্পূর্ণ বিপরীত। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনা সত্য হোক বা রাজনৈতিক দাবি, একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে যুক্তরাষ্ট্র এখনও তার প্রভাব বলয়ে সামরিক শক্তিকে চূড়ান্ত হাতিয়ার হিসেবে দেখে। কারণ ল্যাটিন আমেরিকা ঐতিহাসিকভাবেই ওয়াশিংটনের কাছে তুলনামূলক সহজ ক্ষেত্র। ভৌগোলিক নৈকট্যতা, দীর্ঘদিনের হস্তক্ষেপের নজির, রাজনৈতিক বিভাজন ও অর্থনৈতিক সংকট এই অঞ্চলকে চাপ প্রয়োগের জন্য দুর্বল করে রেখেছে। ফলে ট্রাম্প প্রশাসন হয়তো ভাবছে, ক্যারিবীয় অঞ্চলে যদি শক্তি প্রয়োগ সম্ভব হয় তবে মধ্যপ্রাচ্যেও একই কৌশল কাজে লাগানো যাবে। কিন্তু এখানেই রয়েছে মারাত্মক ভুল। কারণ ভেনেজুয়েলার রাষ্ট্রীয় কাঠামো বহু বছর ধরে অবরোধ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও সামাজিক সংকটে নড়েবড়ে হয়ে পড়লেও ইরান 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞা, গুপ্তযুদ্ধ, সন্ত্রাসী হামলা ও কূটনৈতিক চাপের মধ্যেও একটি কার্যকর রাষ্ট্র ব্যবস্থা হিসেবে টিকিয়ে রেখেছে। এই দুই বাস্তবতাকে এক করে দেখা মানে ইতিহাস অস্বীকার করা। ট্রাম্পের রাজনৈতিক কৌশলের অন্যতম বৈশিষ্ট্য হল উচ্চস্বরে হুমকি, সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তি প্রদর্শন এবং অপ্রত্যাশিত সিদ্ধান্ত। ভেনেজুয়েলা ইস্যুর আগেই তিনি ইরানের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করেছেন। অর্থনৈতিক সংকটজনিত বিক্ষোভকে কেন্দ্র করে সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়েছেন। পরমাণু কর্মসূচি পুনর্গঠন বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়ালে হামলার ইঙ্গিত দিয়েছেন। ফ্লোরিডায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এই হুমকি আরও স্পষ্ট হয়েছে। আর নেতানিয়াহু তো বহু দশক ধরেই ইরানের তথাকথিত পারমাণবিক হুমকি নিয়ে সতর্কবার্তা দিয়ে আসছেন। 90-এর দশক থেকে আজ পর্যন্ত একই দাবি, ইরান আর 1 বা 2 বছর দূরে, যা কখনোই বাস্তবে প্রমাণিত হয়নি। তবুও এই বয়ান ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে কার্যকর এবং ওয়াশিংটনের কিছু মহলে সমর্থন পায়। ফলে ট্রাম্পের সঙ্গে এই অবস্থানের মিলন একটি বিপজ্জনক সমীকরণ তৈরি করেছে, যেখানে রাজনৈতিক লাভের জন্য যুদ্ধের আগুন জ্বালানো হয়। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সামরিক অভিযানের কথিত বর্ণনায় একটি বিষয় পরিষ্কার, যে লক্ষ্য নিয়ে এই হামলা চালানো হয়েছিল তা পূরণ হয়নি। ইসরায়েলি বিমান হামলা ও মার্কিন সমর্থনে পারমাণবিক স্থাপনায় আঘাতের পর পশ্চিমা ব্রিফিংগুলোই স্বীকার করেছে যে ইরানের কর্মসূচি বড়জোর কয়েক মাস পিছিয়েছে। এমনকি ইসরায়েলি বিশ্লেষকরাও এই অভিযানের সমন্বয়হীনতা ও কৌশলগত বিভ্রান্তির কথা বলেছেন। বিপরীতে ইরানের প্রতিক্রিয়া ছিল দৃঢ় ও সংগঠিত। তাদের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ইসরায়েলের বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছে, কৌশলগত স্থাপনায় আঘাত এনেছে, অর্থনৈতিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে এবং সব মিলিয়ে ইসরায়েল দ্রুত যুদ্ধবিরতির পথে হাঁটতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছে তা মূলত একটি কৌশলগত পশ্চাদপসরণ, যাকে শান্তি বলা হলেও বাস্তবে একটি শক্তি প্রয়োগের সীমাবদ্ধতার স্বীকৃতি। পশ্চিমা অনেক বিশ্লেষক আশা করেছিলেন বাইরের হামলা ইরানের ভেতরে সরকার বিরোধী আন্দোলন উস্কে দেবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। ইতিহাসে বহুবার দেখা গেছে বিদেশি হুমকি ইরানি সমাজে জাতীয়তাবাদী সংহতি বাড়ায়। সাম্প্রতিক সংঘাতে নিহতদের শোক ক্ষোভে রূপ নিয়েছে এবং সেই ক্ষোভ পরিণত হয়েছে ঐক্যে। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে সাধারণ মানুষ সরকারের পাশে দাঁড়িয়েছে। কারণ ইরানের রাজনৈতিক সংস্কৃতিতে
বিদেশি হস্তক্ষেপের স্মৃতি গভীর বেদনাদায়ক। 1953 সালের অভ্যুত্থান থেকে শুরু করে ইরান ইরাক যুদ্ধ পর্যন্ত অভিজ্ঞতা একটি শিক্ষা দিয়েছে, বাইরের শক্তির বিরুদ্ধে টিকে থাকতে হলে অভ্যন্তরীণ বিভাজন কমাতে হয়, ফলে চাপ দিলে ভেঙে পড়বে এই ধারণা ইরানের ক্ষেত্রে বারবার ভুল প্রমাণিত হয়েছে। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ কেবল দ্বিপাক্ষিক বিষয় নয়, এর বৈশ্বিক প্রতিক্রিয়াও গভীর। আরব ও মুসলিম বিশ্বে ইসরায়েলের হামলা ব্যাপক নিন্দা কুড়িয়েছে। বহু দেশ এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখেছে। একই সঙ্গে গ্লোবাল সাউথের বহু রাষ্ট্র এই ঘটনাকে নব্য সাম্রাজ্যবাদী শক্তি প্রদর্শনের উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে। ফলে ইরানকে একঘরে করার প্রচেষ্টা উল্টো আন্তর্জাতিক সহানুভূতিকে তাদের দিকে ঠেলে দিয়েছে। রাশিয়া ও চীন সহ বিভিন্ন শক্তি এই সংকটকে পশ্চিমা আধিপত্যের সীমাবদ্ধতার প্রমাণ হিসেবে তুলে ধরেছে। কূটনৈতিকভাবে এটি ছিল একটি বুমেরাং যা ছোড়া হয়েছিল ইরানকে লক্ষ্য করে, ফিরে এসে আঘাত করেছে ওয়াশিংটন ও তেল আবিবের বিশ্বাসযোগ্যতায়। ইরানের স্থিতিস্থাপকতা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধ, যেখানে 8 বছর ধরে চলা সংঘাতে ইরান কার্যত একা ছিল। পশ্চিমা শক্তি ও আঞ্চলিক রাষ্ট্রগুলো কোনো না কোনোভাবে ইরাককে সমর্থন দিয়েছিল। রাসায়নিক অস্ত্রের ব্যবহার, অবিরাম ক্ষেপণাস্ত্র হামলা ও অর্থনৈতিক অবরোধ সত্ত্বেও ইরান ভাঙেনি, বরং এই যুদ্ধ ইরানি জাতিসত্তার ভিত্তি গড়ে দিয়েছে, রাষ্ট্র ও সমাজের সম্পর্কে নতুন মাত্রা দিয়েছে এবং প্রতিরোধকে কেবল সামরিক কৌশলে নয় বরং সাংস্কৃতিক ও রাজনৈতিক ধারণায় পরিণত করেছে। আজকের ইরান সেই অভিজ্ঞতার উত্তরাধিকার বহন করছে। ভৌগোলিক দিক থেকেও ইরান যে কোনো আক্রমণকারীর জন্য দুঃস্বপ্ন। পাহাড়, মরুভূমি ও বিস্তীর্ণ নগর নিয়ে গঠিত এই দেশ দ্রুত বিজয়ের কল্পনাকে অসম্ভব করে তোলে। প্রতিটি শহর সম্ভাব্য প্রতিরোধ কেন্দ্র এবং প্রতিটি পর্বত একটি দুর্গে পরিণত হতে পারে। সামরিক সক্ষমতার দিক থেকেও ইরান আর 90 দশকের মতো দেশ নয়। তাদের ক্ষেপণাস্ত্র শক্তি, আঞ্চলিক মিত্র গোষ্ঠী এবং অসম যুদ্ধের কৌশল একটি বহুমাত্রিক প্রতিরোধ কাঠামো তৈরি করেছে। ফলে সরাসরি যুদ্ধ মানে কেবল ইরানের সঙ্গে সংঘাত নয়, বরং পুরো অঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি। নেতানিয়াহু ও ট্রাম্পের মধ্যে একটি মিল রয়েছে। দুজনই অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে শক্ত অবস্থান দেখাতে আগ্রহী এবং যুদ্ধের হুমকি অনেক সময় ভোট ব্যাংক সংহত করার হাতিয়ার হিসেবে ব্যবহার হয়। কিন্তু এই কৌশল স্বল্প মেয়াদে লাভ দিলেও দীর্ঘমেয়াদে ভয়াবহ কৌশলগত ক্ষতি ডেকে আনে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে এর প্রভাব সামরিক ব্যর্থতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার ও আন্তর্জাতিক আইনের ওপরও এর গুরুতর প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রকে আরও একটি দীর্ঘস্থায়ী ও ব্যয়বহুল জটিলতায় জড়িয়ে ফেলবে, যার রাজনৈতিক মূল্য ঘরোয়া অঙ্গনেই দিতে হবে। ফার্সি প্রবাদে বলা হয়, সিংহের লেজ নিয়ে খেলো না। ইরান সেই সিংহ যাকে উস্কে দিলে প্রতিক্রিয়া অনিবার্য। এই প্রতিক্রিয়া শুধু সামরিক নয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সব ক্ষেত্রেই বিস্তৃত হবে। যারা ভাবছে ভেনেজুয়েলার মতো দৃশ্য ইরানে পুনরাবৃত্তি করা যাবে, তারা ভয়াবহ ভুলের পথে হাঁটছে। কারণ ইতিহাসের আদালতে শক্তির দম্ভ খুব কমই টিকে থাকে। ইরান কোনো বিচ্ছিন্ন রাষ্ট্র নয়, কোনো ভঙ্গুর সমাজও নয়। এটি একটি সভ্যতা রাষ্ট্র, যার শিকড় গভীরে প্রথিত। 4 দশকের চাপে তাকে ভাঙেনি, বরং আরও কঠিন করেছে। ট্রাম্প ও নেতানিয়াহু যদি নতুন সংঘাতের স্বপ্ন দেখেন, তবে বুঝতে হবে এটি শক্তির প্রদর্শন নয়, বরং আত্মঘাতী ঝুঁকি। ইরানের ঐক্য একটি পাথরের দেয়াল, যে হাত তা ভাঙতে যাবে সেই হাতই ভেঙে যাবে। প্রতিটি রাস্তা, প্রতিটি পাহাড় ও প্রতিটি মরুভূমি পরিণত হবে প্রতিরোধের দুর্গে। এই যুদ্ধ কোনো মঞ্চ হবে না যেখানে এক পক্ষ শক্তি দেখাবে আর অন্য পক্ষ নত হবে, বরং এটি এমন এক ঝড় যা আগ্রাসীকে গ্রাস করবে। ইতিহাস, ভূগোল ও জনগণের ইচ্ছাশক্তি একসঙ্গে দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছে, ইরান ভেনেজুয়েলা নয়, আর আগুন নিয়ে খেললে শেষ পর্যন্ত পুড়তেই হয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।